পরিচ্ছন্নতা কর্মীর নাতি একটি জার্মান কল ধরে এবং কয়েক সেকেন্ডের মধ্যে একটি কোটিপতি কোম্পানির ভাগ্য বদলে দেয়। আরিয়ান সব সময় দেয়াল ঘেঁষে হাঁটত, কখনো কথা বলতো না, কখনো কারো পথে আসতো না এবং সব সময় হাতে একটি খাতা রাখত। সে প্রতিদিন সকালে তার দাদি সুশীলা দেবীর সাথে আসতো, যিনি তার পরিষ্কার করা ট্রলিটি প্রথম তলা থেকে শেষ তলা পর্যন্ত ঠেলে নিয়ে যেতেন। সুশীলা দেবীর বয়স ছিল ৬৫ বছর। তার ধূসর ইউনিফর্মটি কুঁচকানো ছিল। অতিরিক্ত ক্লোরিন ব্যবহারের কারণে তার হাত খসখসে হয়ে গিয়েছিল এবং তার দৃষ্টি এমন ছিল যেন সে কখনো কারো চোখের দিকে সরাসরি তাকাতে শেখেনি। তিনি সার্ভিস গেট দিয়ে ভেতরে আসতেন, মালপত্র ওঠানোর লিফট দিয়ে উপরে যেতেন এবং ভূতের মতো অফিসগুলোতে ঘুরে বেড়াতে শুরু করতেন। কেউ তাকে নমস্কার করতো না, কেউ তাকে খেয়াল করতো না। অন্যদের কাছে তিনি ছিলেন কেবল কোম্পানির পেছনে শব্দের একটি অংশ। প্রগতি সলিউশন এই অফিসটি অনেক বড় ছিল। চারদিকে কাঁচ, সাদা সোফা এবং কর্মচারীরা যারা তাদের মোবাইলের দিকে তাকিয়ে দ্রুত হাঁটত। এটি একটি উঁচু ভবনে ২৪তম তলায় ছিল, যেখান থেকে শহরের সুন্দর দৃশ্য দেখা যেত। সেখান থেকে গাড়িগুলোকে পিঁপড়ের মতো এবং মানুষকে আরও ছোট দেখাতো। কিন্তু আরিয়ান কখনো জানালার বাইরে তাকাতো না। সে যে কোনো কোণায় বসে পড়ত, যেখানে তার দাদি তাকে অপেক্ষা করতে বলতেন। সে তার খাতা বের করে জার্মান শব্দ লিখতে শুরু করত। এমন সব শব্দ যা কেউ বুঝতো না, এমন শব্দ যা সে নিজেই শিখেছিল, কোনো ক্লাস ছাড়া, কোনো শিক্ষক ছাড়া, কেবল ইন্টারনেটে পুরনো ভিডিও এবং একটি ডিকশনারি থেকে, যা সে পুরনো বইয়ের দোকানে পেয়েছিল। সুশীলা দেবী ডেস্ক, করিডোর, মিটিং রুম এবং বাথরুম পরিষ্কার করতেন। তার দৈনন্দিন চলার পথ তার মুখস্থ ছিল। ঘর মোছার সময় তিনি শুনতেন কিভাবে কিছু কর্মচারী ট্রাফিক, ঠান্ডা কফি বা বসের সাথে মিটিংয়ে আসার চেয়ে বেশি সময় ধরে চলা নিয়ে অভিযোগ করত। কখনো কখনো তাদের নিজেদের মধ্যে রসিকতা করতে শুনেছেন। দেখেছ, পরিষ্কার করার মহিলাটিকে মনে হয় এখানে ঘুমাতে আসে। কেউ জানতো না যে ওই মহিলার একজন নাতি আছে, যে এমন ভাষায় কথা বলে যে নির্বাহীরাও বোঝে না। কেউ কল্পনাও করেনি যে যখন তিনি মেঝে থেকে কাগজ কুড়াচ্ছিলেন, তখন আরিয়ান মনে মনে জার্মান খবরের বলা কথাগুলো অনুবাদ করছিল। এমনকি খোদ তিনিও সেই জগতের ধারণা করতে পারেননি যা ওই শিশুটি নীরবে তৈরি করছিল। প্রগতি সলিউশনের কর্মচারীদের মধ্যে একটি অলিখিত নিয়ম ছিল, পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কথা না বলা। এটা কোনো বিদ্বেষ ছিল না, এটা ছিল একটা অভ্যাস। কেউ তাদের খেয়াল করতো না, তারা ছিল অদৃশ্য। তাই আরিয়ান ছিল দ্বিগুণ অদৃশ্য, একটি শিশু, এবং সেও আবার গরিব। কারণ নজরে না পড়ার মতো যথেষ্ট কারণ ছিল তার। কেবল একবার একজন রিসেপশনিস্ট তাকে একটি বিস্কুট দিয়েছিল, কিন্তু মায়া শর্মাকে দূর থেকে দেখে সে কিছু না বলেই তার ডয়ারে রেখে দেয়। মায়া শর্মা, তিনি ছিলেন মানব সম্পদ বিভাগের প্রধান। তিনি উঁচু হিল, লম্বা নখ এবং একটি মিথ্যা হাসি রাখতেন। তিনি এমন এক ধরনের মানুষ ছিলেন যিনি আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার সময়ও বলতে পারতেন, আমি অত্যন্ত দুঃখিত। অফিসে আরিয়ানকে দেখলে তার বিরক্তি লাগতো। তিনি অনেকবার সুশীলা দেবীকে জিজ্ঞেস করেছিলেন, এই ছেলেটার কি কোন স্কুল নেই? সুশীলা দেবী মাথা নিচু করে জবাব দিতেন যে তাকে রেখে আসার মতো কাউকে তিনি পান না। মায়া শর্মা ঠোঁট কামড়াতেন, ঘুরে যেতেন এবং তার খাতায় কিছু একটা লিখে রাখতেন। আরিয়ান কাউকে বিরক্ত করতো না। সে অফিসের ভেতরে কিছু খেতও না। সে তার দাদির সাথে বেসমেন্টের নিচে চলে যেত, যেখানে জানালাবিহীন একটি ছোট্ট কুঠুরি ছিল, যার মধ্যে একটি পুরনো চেয়ার ছিল, এবং সেখানেই তারা অ্যালুমিনিয়াম ফুয়েলে মোড়ানো টিফিন ভাগ করে খেত। কখনো কখনো সেটা ডাল ভাত হতো, কখনো কখনো শুধুই রুটি সবজি। কিন্তু আরিয়ান কোনো অভিযোগ করত না। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল তার সারাদিনের সারসংক্ষেপ জার্মান ভাষা লিখে শেষ করা। তার কাছে বাক্য, শব্দভাণ্ডার, ক্রিয়াপদ এবং
লম্বা বাক্যাংশে ভরা অনেকগুলো খাতা ছিল, যা সে এদিক ওদিক শুনেছিল, যা সে জানতো না এটা তার কী কাজে আসবে। কিন্তু তার মনে হতো যে যতবার সে ওই ভাষায় কথা বলতো, হোক না তা ফিসফিস করে, তার ভেতরে কিছু একটা জ্বলে উঠত, যেন সেই ভাষায় কথা বলে সে যে জগতে বাস করে তার থেকে একটু বাইরে বেরিয়ে আসতে পারত। একবার যখন তার দাদি পরিচালকদের তলা পরিষ্কার করছিলেন, তখন আরিয়ান মিটিং রুমের কাছে বসে পড়ে, যেখানে অনেক নির্বাহী বসেছিলেন। দরজাটা একটু খোলা ছিল। ভেতরে তারা চুক্তি, পরিসংখ্যান এবং আন্তর্জাতিক শিপমেন্ট নিয়ে কথা বলছিলেন। তাদের মধ্যে একজন বললেন, জার্মানির ক্লায়েন্ট স্বাক্ষর করতে চাইছে না, কেউ তাকে রাজি করাক। আরিয়ান মাথা তুলল। সে জার্মান লেখাওয়ালা কিছু প্রিন্ট করা কাগজ দেখতে পেল। সে প্রায় সব কিছুই বুঝে ফেলল। তারা একটি চুক্তি হারাতে বসেছিল, কারণ অফিসের কেউ ভাষাটি ভালোভাবে বলতে পারত না। সে বরাবরের মতো চুপ রইল, কিন্তু তার বুকের ভেতরে কিছু একটা দ্রুত স্পন্দন হতে লাগলো, যেন তার একটা অংশ জানত যে এটি একদিন সব কিছু বদলে দেবে। সন্ধ্যায় যখন তারা বের হতো, তখন আরিয়ান তার দাদির হাত ধরে থাকতো। তারা ভিড়ের মধ্যে দুই সাধারণ মানুষের মতো রাস্তায় হাঁটত। কেউ জানতো না সেদিন তারা কি অভিজ্ঞতা অর্জন করেছে। কেউ কল্পনা করেনি যে ওই শিশুটি চুক্তির গোপন কথা, অন্য ভাষার বাক্যাংশ এবং কর্মচারীদের মধ্যকার বাজে জোকসগুলো শুনছে। সে ছিল একটি স্পঞ্জের মতো। সে সব কিছু শুষে নিত এবং বাড়ি পৌঁছে তার খাতায় সব লিখে রাখত। সে বিষয় অনুযায়ী তথ্যগুলো গুছিয়ে রাখত এবং ইন্টারনেট ছাড়াই তার পুরনো সেলফোন থেকে কেবল সেভ করা ডাউনলোডকৃত ফাইলগুলো ব্যবহার করে পড়াশোনা চালিয়ে যেত। সুশীলা দেবী তাকে গর্বের চোখে দেখতেন, যদিও সে যা লিখে তার একটা শব্দও তিনি বুঝতেন না। শুধু বলতেন, আমার বাছা, তোমার অহংকার করা উচিত নয়। আরিয়ান কেবল মুচকে হাসত। সে কারোর চেয়ে শ্রেষ্ঠ হওয়ার সন্ধানে ছিল না। সে শুধু জগৎটাকে বুঝতে চাইতো, এমন একটি জগৎ যা তার জন্য তখন একটি শীতল জায়গা, বন্ধ দরজায় ভরা, কিন্তু সে ফাঁক ফোকর দিয়ে ঢুকতে শিখে গিয়েছিল। সে জানত যে সে যদি চুপ থাকে, তবে সে এমন এক জায়গায় থাকতে পারবে যেখান থেকে কেউ তাকে বের করে দেবে না। সে জানত যে সে যদি বিরক্ত না করে, তবে তাকে থাকতে দেয়া হবে, এবং এটাই তার জন্য যথেষ্ট ছিল। এভাবেই দিন, সপ্তাহ আর মাস পেরিয়ে গেল। প্রতিটি দিন আগের মতোই সুশীলা দেবী তার ট্রলি দিয়ে পরিষ্কার করতেন। আরিয়ান তার খাতায় লিখছে, কর্মচারীরা তাদের না দেখেই হেঁটে যাচ্ছে। মায়া শর্মা যখনই তাকে দেখতেন, তার কপালে ভাঁজ পড়ত, এবং মিস্টার উবে, সিইও, সব কিছুর মালিক, একজন রাজার মতো কাউকে না দেখেই পাশ কাটিয়ে যেতেন। তিনি খুব দামি স্যুট পরতেন। তার ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্ট ছিল, এবং তার ডেস্কে এমন একটি হুইস্কি ছিল যা কখনো ফুরাতো না। তিনি কখনো সুশীলা দেবীর সাথে একটা শব্দও বলেননি। আরিয়ানের সাথে তো একেবারেই নয়। তারা যে সেখানে আছে সেটাও তিনি জানতেন না। কিন্তু এই সব কিছু বদলাতে চলছিল। প্রগতি সলিউশনে অদ্ভুত কিছু ঘটছিল। সোমবার হোক, বুধবার হোক বা শুক্রবার, সব কিছু একই রকম মনে হতো। একই ছন্দ, একই মুখ, সকালে পোড়া কফির একই গন্ধ, এবং ডেস্কের মাঝে একই পুরনো কথাবার্তা। আরিয়ান এটা খেয়াল করত, যদিও কেউ তাকে দেখত না। সে সব কিছু দেখত। সে আগে থেকেই জানতো যে ঠিক 9টায় সেলসের লোকেরা আসতো, 10টায় কেউ কপিয়ার মেশিন নিয়ে অভিযোগ করত, এবং ঠিক 11টায় মায়া শর্মা চিনি ছাড়া তার কফি এবং কারোর প্রতি ধৈর্য না থাকা এক মুখ নিয়ে বাইরে আসতেন। তিনি সব সময় এমন পোশাক পরতেন যা ক্ষমতার প্রদর্শন করত। চকচকে হিল, একটুও ভাঁজ না থাকা ব্লাউজ, দামি পারফিউম, যা তিনি চলে যাওয়ার পরও বাতাসে ভেসে থাকত। কেউ তার কথার বিরোধিতা করার সাহস পেত না। তিনি সেই ধরনের মানুষদের একজন ছিলেন, যারা কেবল এক দৃষ্টিতেই আপনাকে কাঁপাতে বাধ্য করতে পারত। এবং যদিও তিনি তা প্রকাশ্যে বলতেন না, সবাই জানত যে তিনি সুশীলা দেবীকে সহ্য করতে পারেন না। সুশীলা দেবীর জন্য প্রতিটি দিনই ছিল কাজের আরেকটি সাধারণ দিন। তিনি সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতেন, কিছু ডাল ভাত রান্না করতেন, একটি বক্সে কিছু রুটি পেঁচিয়ে রাখতেন, এবং সারাদিনের জন্য তার টিফিন তৈরি করতেন। তিনি আরিয়ানের কপালে একটি চুমু দিয়ে এবং
চলো বাবা, যাওয়া যাক বলে তাকে জাগাতেন। বাচ্চাটি আগে থেকেই জানতো কি পরতে হবে, পরিষ্কার জিন্স, জীর্ণ জুতো এবং একটি নীল সুইটার শার্ট, যা তার হাতের জন্য আগে থেকে ছোট হয়ে গিয়েছিল। সে কিছু বলতো না, শুধু কাপড় পরতো, তার খাতা তুলে নিত এবং একটি ছায়ার মতো তার দাদির পেছনে হাঁটত। বিল্ডিং পর্যন্ত যাত্রাটা সবসময় মেট্রোতে হতো। দুটো লাইন, একটি স্টেশন যেখানে তাদের ট্রেন বদলাতে হতো, এবং একটি লম্বা করিডোর দিয়ে হাঁটতে হতো যা দোকানে ভর্তি থাকতো। কখনো কখনো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আরিয়ান ধীরে ধীরে জার্মান ক্রিয়াপদ অনুশীলন করত। সুশীলা দেবী তা শুনতেন কিন্তু কিছুই বলতেন না। তারপরও তিনি হাসতেন। ও আমার ছেলে, তুমি অনেক দূর যাবে। তিনি তার হাত চেপে ধরে বলতেন। সে তার মাথা নিচু করে ফেলত, যেন সে জানেই না এর কি উত্তর দিতে হবে। বিল্ডিংয়ের সব কিছু আগের মতোই ছিল। তারা ভেতরে যাওয়ার পর দেখতে পেল রিসেপশন এলাকা, চারপাশ পরিবেশ কিছু একটা বদলে গেছে। যদিও শুরুতে কেউ বলতে পারছিল না সেটা কি। একজন তরুণী রিসেপশনিস্টের ফোন কানে লাগানো ছিল এবং তার মুখ পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তার মাথা এদিক ওদিক নাড়াচ্ছিল, কপালে ভাঁজ পড়ছিল, স্ক্রিনের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন সে আশা করছিল যন্ত্রটি তাকে কোনো জাদুকরী উত্তর দেবে। লাইনের অন্য প্রান্ত থেকে একটি কণ্ঠস্বর দ্রুত, জোরে এবং বিরতিহীনভাবে কথা বলছিল। এটি ইংরেজি ছিল না, এটি স্প্যানিশ ছিল না, এটি ছিল জার্মান। প্রিয়া ঢোক গিলল এবং আবার বলল সে কিছু বুঝতে পারছে না। সে অন্য কাউকে ডাকতে সে ফোন কাটলো এবং সাথে সাথে একটি অভ্যন্তরীণ এক্সটেনশন ডায়াল করলো। ও, তুমি কি জার্মান জানো? সে প্রায় চিৎকার করে জিজ্ঞেস করলো। অন্য প্রান্তে এক নার্ভাস হাসি। জার্মান? না, একেবারেই না। প্রিয়া ফোন কাটলো এবং অন্য একটি নাম্বার ডায়াল করলো। উত্তর একই ছিল। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল। সে বসল না, সে তার খাতা খুলল না। ফোন কাটার আগে সে যা শুনতে পেরেছিল তা মনোযোগ দিয়ে শুনতে লাগলো। সে অনেকগুলো ভিন্ন শব্দ বুঝতে পেরেছিল। জরিমানা, লঙ্ঘন, কর্তৃপক্ষ, সময়সীমা। তার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। সুশীলা দেবী কিছুই খেয়াল করেননি। তিনি প্রথম তলা পরিষ্কার করা শুরু করার জন্য তার জিনিসপত্র গোছাচ্ছিলেন। তিনি আরিয়ানকে বললেন বরাবরের মতো দেয়ালের কাছে বসে পড়তে এবং নিজের কাজে চলে গেলেন। কিন্তু সে রিসেপশনিস্টের দিকে তাকানো বন্ধ করতে পারল না। প্রিয়ার ফোন আবার বাজলো। এবারের রিংটনটা দীর্ঘ ছিল, বেশি জোরালো। সে সাথে সাথে উত্তর দিল, অন্য প্রান্তের কণ্ঠস্বর যেই আরও বেশি চিন্তিত মনে হচ্ছিল। প্রিয়া ঘামতে শুরু করলো। 1 মিনিট প্লিজ। সে বারবার বলছিল, যদিও সে পরিষ্কারভাবে বুঝতে পারছিল না যে তাকে কি উত্তর দেওয়া হচ্ছিল। সে সাহায্যের জন্য চারদিক তাকালো। সে একজন নির্বাহীকে হেঁটে যেতে দেখল এবং তাকে ডাকলো। আপনি কি জার্মান জানেন? লোকটি থামল না। সিস্টেমকে জিজ্ঞাসা করো, সে না ঘুরেই বলল। প্রিয়া আবার ফোন কাটলো এবং এবার তার চেয়ার থেকে উঠে ঘাবড়ে গিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে গুজব সরাতে শুরু করলো। সে সাহস করে এগিয়ে একটু সামনের দিকে আসলো এবং বলল, তারা বলছে আজকের মধ্যে যদি উত্তর দেয়া না হয় আর সঠিক কাগজপত্র তাদেরকে যদি দেয়া না হয় তাহলে $1 মিলিয়ন উপরে জরিমানা আসতে পারে। গল্পের পরের পার্ট দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন আর আপনাদের সুন্দর মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানান। আপনারা কে কে কোথা থেকে আমাদের এই গল্প শুনছেন। ধন্যবাদ।